উদ্ভিদের জননাঙ্গ হলো ফুল এবং উদ্ভিদরা যৌন জননের সাহায্যে বংশবিস্তার করে। এই ফুলের সাহায্যে কিভাবে যৌন জনন করে আজকের ক্লাসেই আমরা তাহলে জেনে নিই সেটা। উদ্ভিদের এই যে যৌন জনন প্রক্রিয়া, এটা কতগুলো পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায়টা কি? প্রথম পর্যায় হলো পরাগরেণু উৎপাদন। পরাগরেণু কোথায় উৎপন্ন হয়? পরাগরেণু ফুলের যে পুংকেশর চক্র রয়েছে, সেই পুংকেশর চক্রের এককগুলোকে বলা হয় বলেছিলাম পুংকেশর বা স্ট্যামেন। এই পুংকেশর বা স্ট্যামেনের যে দুটো অংশ থাকে, সেই দুটো অংশ ছিল পরাগধানী বা অ্যান্থার এবং পুংদণ্ড বা ফিলামেন্ট। এই পরাগধানী বা অ্যান্থারের মধ্যে কিন্তু পরাগরেণু উৎপন্ন হয়। মিওসিস প্রক্রিয়াতে পরাগরেণু মাতৃকোষ বা পুংরেণু মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়াতে পরাগরেণু উৎপন্ন হয়, হ্যাপ্লয়েড প্রকৃতির অবশ্যই। 2 নম্বর পর্যায় হলো ডিম্বাণু উৎপাদন। ডিম্বাণু কোথায় উৎপন্ন হয়? ডিম্বাণু উৎপন্ন হয় ডিম্বাশয়ের যে ডিম্বক রয়েছে, সেই ডিম্বকের ভেতর ডিম্বাণু উৎপাদন হয়। এবার এই যে ডিম্বাণুটা ডিম্বকের ভেতরে উৎপন্ন হওয়ার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা কিন্তু একটু জটিল। আমাদের বলেছিলাম ডিম্বাশয়ের ভিতরে ডিম্বক থাকে এবং সেই ডিম্বকের সংখ্যা এক বা একাধিক হয়। এই ডিম্বকের গঠনটা কিরকম, সেই গঠনটা একটু তোমরা দেখে নাও। ছবিটা একটু ভালো করে দেখতে পাবে যে ডিম্বকের ভিতরে একটা অংশ রয়েছে যেটাকে বলা হচ্ছে ডিম্বক মূল, এবং আরেকটা ঠিক তার বিপরীত দিকের অংশ রয়েছে, সেই বিপরীত দিকের অংশটাকে বলা হচ্ছে কি ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। ছবিটা একটু ভালো করে দেখতে পাবে যে ডিম্বকের একদম পাশে যে অংশটা রয়েছে, সেই পাশের অংশটাকে বলা হচ্ছে কিন্তু ডিম্বক ত্বক বা ইন্টেগুমেন্ট, এবং এই যে ডিম্বক ত্বকের ভিতরে যে অংশটা রয়েছে, সেই অংশটাকে বলা হচ্ছে কি এমব্রায়ো স্যাক। এখন এই যে এমব্রায়ো স্যাক রয়েছে, এই এমব্রায়ো স্যাকের ভেতরে মোট 8টি নিউক্লিয়াস রয়েছে। 8টি নিউক্লিয়াসের ভেতরে ওপরের দিকে অর্থাৎ ডিম্বক মূলের দিকে 3টি নিউক্লিয়াস রয়েছে। এই যে 3টি নিউক্লিয়াসের সমষ্টি, এই 3টি নিউক্লিয়াসের সমষ্টিকে মানে এই 3টে আর তখন নিউক্লিয়াস নেই, এই নিউক্লিয়াসগুলোকে ঘিরে সাইটোপ্লাজমের স্তর তৈরি হয়েছে, অর্থাৎ কোষ গঠন হয়েছে। এই 3টে কোষের সমষ্টিকে বলা হচ্ছে প্রতিপাদ কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেল। এই অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ সমষ্টির ঠিক বিপরীত দিকে অর্থাৎ ডিম্বক রন্ধ্রের দিকে আরও 3টি কোষ রয়েছে। এই 3টি কোষকে একসঙ্গে বলা হচ্ছে গর্ভযন্ত্র। গর্ভযন্ত্রের একদম মাঝখানের যে কোষটি রয়েছে, সেই মাঝখানের কোষটিকে বলা হচ্ছে ডিম্বাণু। এইটি বাদবাকি দুটি কোষের থেকে আকারে তুলনামূলকভাবে বড় হয়। আর বাদবাকি যে দুটো কোষ রয়েছে অর্থাৎ ডিম্বাণুকে ঘিরে যে দুটো কোষ রয়েছে, সেই কোষ দুটোকে বলা হচ্ছে কি সহকারী কোষ বা সাইনার্জিডস। সহকারী কোষ বা সাইনার্জিডস। এবং এমব্রায়ো স্যাকের মাঝখানে যে দুটো অংশ রয়েছে, সেই দুটো অংশ কিন্তু কোষ অবস্থায় নেই, সেই দুটো অংশ শুধুমাত্র নিউক্লিয়াস হিসেবে রয়েছে, মানে এর চারদিকে কোনো সাইটোপ্লাজমের স্তর বা আস্তরণ তৈরি হয়নি। এই নিউক্লিয়াস দুটিকে বলা হচ্ছে নির্ণিত নিউক্লিয়াস। নির্ণিত নিউক্লিয়াস দুটি পাশাপাশি অবস্থান করে। এই যে 8খানা কোষ রয়েছে, এই 8খানা কোষই কিন্তু হ্যাপ্লয়েড কোষ, অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এখন প্রশ্ন হলো এই এমব্রায়ো স্যাকের ভেতরে এই 8খানা কোষ কিভাবে আসলো? প্রাথমিক অবস্থায় ডিম্বকের ভিতরে রেণু মাতৃকোষ থেকে বা মেগাস্পোর মাদার সেল থেকে কি হয়, মিওসিস প্রক্রিয়ায় 4টি রেণু উৎপন্ন হয় বা মেগাস্পোর উৎপন্ন হয়। এই 4টি রেণু বা মেগাস্পোরের মধ্যে 3টি মেগাস্পোর নষ্ট হয়ে যায়, একটি মাত্র মেগাস্পোর অবশিষ্ট থাকে এবং সক্রিয় থাকে। এই মেগাস্পোরটি পরপর 3বার মাইটোসিস প্রক্রিয়াতে বিভাজিত হয়। মাইটোসিস প্রক্রিয়াতে বিভাজিত হচ্ছে মানে কি মেগাস্পোরের যা ক্রোমোজোম সংখ্যা সেটাই যে অপত্য কোষগুলো তৈরি হবে তার মধ্যে থাকবে, এবং মেগাস্পোরের কিন্তু ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড সংখ্যক, অর্থাৎ মেগাস্পোর যে যখন মেগাস্পোর মাদার সেল থেকে তৈরি হচ্ছে বা মেগাস্পোর মাতৃকোষ থেকে তৈরি হচ্ছে, তখনই মিওসিস প্রক্রিয়াতে
তখনই কিন্তু মিওসিস প্রক্রিয়াতে যে মেগাস্পোরগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে তৈরি হচ্ছে। এবার যে অবশিষ্ট যে মেগাস্পোরটি রয়েছে সেটি কিন্তু মাইটোসিস প্রক্রিয়া 3বার বিভাজিত হয়, 3বার বিভাজিত হয়ে মোট 8খানি নিউক্লিয়াস উৎপন্ন করে। এই 8খানি নিউক্লিয়াসের কোনটার কি অবস্থান হয় এবং কোনটার কি নাম সেটাই আমি তোমাদেরকে বললাম। এক্ষুনি তোমাদেরকে আমি এই বিষয়ে একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওটা একটু ভালো করে দেখে নেবে, মন দিয়ে দেখবে। ডিম্বাশয়ে যে ডিম্বক থাকে সেই ডিম্বকের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। যে পরিবর্তনটা ঘটে সেখানে দেখো, প্রাথমিক অবস্থায় প্রত্যেকটি ডিম্বকের মধ্যে একটি কোষ থাকে যেটাকে বলা হচ্ছে মেগাস্পোর মাতৃকোষ। সেটাই মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ তৈরি করছে, হ্যাপ্লয়েড অপত্য কোষ। এর মধ্যে 3টি হ্যাপ্লয়েড অপত্য কোষ নষ্ট হয়ে যাচ্ছে, একটি মাত্র অবশিষ্ট থাকছে এবং সেটি ক্রমশ বৃদ্ধি পায়। বৃদ্ধি পেয়ে দেখো অনেক বড় একটা আকার ধারণ করছে এবং শুধুমাত্র নিউক্লিয়াসটা বিভাজিত হবে। নিউক্লিয়াসটা এবার মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হচ্ছে। মাইটোসিস প্রক্রিয়া 3বার বিভাজিত হবে, 3বার বিভাজিত হয়ে মোট 8খানা অপত্য কোষ উৎপন্ন করবে। অবশ্যই হ্যাপ্লয়েড অপত্য কোষ উৎপন্ন করবে। এই হ্যাপ্লয়েড অপত্য কোষগুলোর মধ্যে মানে কোষ এখনও বলা যাবে না, যদিও শুধুমাত্র নিউক্লিয়াস তৈরি হয়েছে। এই নিউক্লিয়াসগুলোর মধ্যে দেখো 3টে ডিম্বক মূলের দিকে চলে যাচ্ছে, ওপরের দিকে যাচ্ছে মানে এইখানে ভিডিওতে ওটা ডিম্বক মূল এবং নিচের দিকের অংশটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, আর মাঝখানে দুটো থাকছে নিউক্লিয়াস। এবার ডিম্বক মূলের ওখানে নিউক্লিয়াসগুলোকে কেন্দ্র করে দেখো সাইটোপ্লাজম তৈরি করছে, আর নিচেরগুলোকে কোষগুলোকে কেন্দ্র করেও দেখবে সাইটোপ্লাজম তৈরি হচ্ছে। এই যে তৈরি হয়ে গেল, এবং মাঝখানেরটাতে গোলাপি রঙের যে অংশটা সেটা হলো ডিম্বাণু, আর একদম মাঝখানে দুটো নিউক্লিয়াস কিন্তু ওরকমভাবেই পড়ে রইলো। ওর চারিদিকে কিন্তু কোনো সাইটোপ্লাজমের স্তর তৈরি হলো না, মানে কোষ গঠন করলো না। ওপরের 3টেকে বলা হচ্ছে প্রতিপাদক কোষ সমষ্টি, নিচের 3টেকে বলা হচ্ছে গর্ভযন্ত্র, মাঝখানে একটি ডিম্বাণু, আর একদম মাঝখানে রয়েছে নির্ণীত নিউক্লিয়াস। তাহলে তোমরা দেখলে যে কিভাবে ডিম্বকের ভিতরে গর্ভযন্ত্র, নির্ণীত নিউক্লিয়াস এবং অ্যান্টিপোডাল সেল তৈরি হয়। এর পরের পর্যায়টি হচ্ছে পরাগ মিলন বা পলিনেশন। পরাগ মিলন বা পলিনেশনের মাধ্যমে পরাগরেণু এসে ফুলের গর্ভমুণ্ডের উপর আপতিত হচ্ছে। তারপরের পর্যায়টা কি? তারপরের পর্যায় হলো পরাগ নালী গঠন এবং পুংজনন কোষ বা পুংগ্যামেট উৎপন্ন হওয়া। যখনই পরাগরেণু গর্ভমুণ্ডের উপর আপতিত হচ্ছে তখনই পরাগরেণু থেকে একটি নালী তৈরি হচ্ছে, যে নালীটা গর্ভদণ্ডের ভিতর দিয়ে আস্তে আস্তে ডিম্বাশয়ের দিকে অগ্রসর হয়। এবার এই নালীটাকে বলা হচ্ছে কি? পরাগ নালী। পরাগ নালীটা কিভাবে তৈরি হচ্ছে? এই পরাগরেণুর ভেতরে 2টি নিউক্লিয়াস থাকে। একটি নিউক্লিয়াসকে বলা হচ্ছে মুখ্য নিউক্লিয়াস বা চিফ নিউক্লিয়াস এবং আরেকটি নিউক্লিয়াসকে বলা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস। এই মুখ্য নিউক্লিয়াস থেকেই কিন্তু এই পরাগ নালীটা তৈরি হয় এবং তার পিছনে জেনারেটিভ নিউক্লিয়াসটি থাকে। যখনই পরাগ নালীটি গর্ভদণ্ডের ভিতর দিয়ে ডিম্বাশয় বা গর্ভাশয়ের দিকে অগ্রসর হয় তখনই কি হয়? এই যে জেনারেটিভ নিউক্লিয়াসটা রয়েছে, এই জেনারেটিভ নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়াতে বিভাজিত হয়ে 2টি পুংজনন কোষ উৎপন্ন করে, হ্যাপ্লয়েড প্রকৃতির পুংজনন কোষ উৎপন্ন করে। এর পরের পর্যায় হলো নিষেক বা ফার্টিলাইজেশন। নিষেক বা ফার্টিলাইজেশন মানে আমরা জানি 2টি জনন কোষ মিলিত হওয়াকেই বলা হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন। এবার এখানে আমরা দেখেছি যে পরাগনালী, মানে এর আগের পর্যায়টাতে আমরা দেখলাম যে পরাগনালী তৈরি হয়েছিল এবং পরাগনালীর ভেতরে 2টি পুংজনন কোষ তৈরি হয়েছিল। পরাগনালী ক্রমশ ডিম্বাশয়ের দিকে অগ্রসর হতে হতে তারপরে কিন্তু ভ্রূণস্থলী বা এমব্রায়োস্যাক যেটা রয়েছে সেই ভ্রূণস্থলী বা এমব্রায়োস্যাকের ভেতরে প্রবেশ করে। এবার এই ভ্রূণস্থলী বা এমব্রায়োস্যাকের ভেতরে কোন জায়গা দিয়ে প্রবেশ করছে সেটা কিন্তু এক একটা প্রজাতির উদ্ভিদের ক্ষেত্রে এক এক রকমের হতে পারে। পরাগনালী ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে, তখন তাকে বলা হচ্ছে কি? পোরোগ্যামি। পরাগনালী যদি ডিম্বক মূল ভেদ করে প্রবেশ করে তখন তাকে বলা হচ্ছে চ্যালাজোগ্যামি, এবং পরাগনালী যদি ডিম্বক ত্বক ভেদ করে প্রবেশ করে তখন তাকে বলা হচ্ছে কি? মেসোগ্যামি। এইরকম বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে পরাগনালীটা কিন্তু
মানে এমব্রায়ো স্যাকের ভেতরে বা ভ্রূণস্থলীর ভেতরে প্রবেশ করে। ভ্রূণস্থলীর ভেতরে প্রবেশ করার পরেই কি হয়, ওই যে পুংজনন কোষ দুটো রয়েছে, ওই পুংজনন কোষ দুটোর মধ্যে একটি পুংজনন কোষ ডিম্বাণুর সাথে মিলিত হয়, অর্থাৎ ডিম্বাণুর সাথে তার নিষেক হয়, এটা হলো প্রথম নিষেক বা ফার্স্ট ফার্টিলাইজেশন। এবং আরেকটি পুংজনন কোষ বা পুংগ্যামেট ভ্রূণস্থলীর কেন্দ্রে যে নির্ণীত নিউক্লিয়াস দুটি রয়েছে, সেই নির্ণীত নিউক্লিয়াস দুটির সঙ্গে মিলিত হয়। তো প্রথম, এটা হলো দ্বিতীয় নিষেক। এবার যেহেতু এই গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে পরপর দুবার নিষেক হচ্ছে, তাই গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে নিষেক প্রক্রিয়াটিকে ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক বলা হয়। ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক ক্ষেত্রে প্রথম নিষেকে কি হয়, প্রথম নিষেকে একটি পুংজনন কোষ ডিম্বাণুর সঙ্গে নিষিক্ত হয় বা ডিম্বাণুকে নিষিক্ত করে, এবং দ্বিতীয় নিষেকে কি হয়, অপর একটি পুংজনন কোষ নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে। ডিম্বাণু নিজেও হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এবং পুংজনন কোষও হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। দুটো হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন কোষ মানে ডিম্বাণু এবং পুংজনন কোষ মিলিত হয়ে যে কোষটি উৎপন্ন করে তাকেই বলা হচ্ছে কি জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু। আরেকটা পুংজনন কোষ যে নিজেও হ্যাপ্লয়েড প্রকৃতির এবং সে আরও দুটো হ্যাপ্লয়েড প্রকৃতির নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে তিনটে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস একসঙ্গে মিলিত হয়ে যে গঠনটা তৈরি করে তাকে বলা হচ্ছে কি শস্য নিউক্লিয়াস। এই শস্য নিউক্লিয়াস থেকে কি হয়, পরবর্তীকালে শস্য বা এন্ডোস্পার্ম তৈরি হয়। আর এই যে নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট তৈরি হলো, সেখান থেকেই ভ্রূণ তৈরি হবে। অর্থাৎ এর পরের যে পর্যায়টা, সেই পরের পর্যায় হলো ভ্রূণ গঠন। তো যে নিষিক্ত ডিম্বাণু যেটা রয়েছে বা জাইগোট যেটা রয়েছে, সেই নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বারংবার বিভাজিত হয়। বারংবার বিভাজিত হয়ে বহুকোষী একটা গঠন তৈরি করে, যাকেই বলা হচ্ছে কি ভ্রূণ বা এমব্রায়ো। এবং যে নির্ণীত নিউক্লিয়াস, এই শস্য নিউক্লিয়াস যেটা ছিল, সেই শস্য নিউক্লিয়াস থেকে কি হয়, শস্য বা এন্ডোস্পার্ম তৈরি হয়। এর পরের পর্যায় হলো বীজ গঠন, ফল ও বীজ গঠন। তো আগেই দেখলাম যে যেটা নিষিক্ত ডিম্বাণু ছিল, সেই নিষিক্ত ডিম্বাণুটা ভ্রূণে পরিণত হলো, আর যেটা শস্য নিউক্লিয়াস ছিল সেটা শস্য বা এন্ডোস্পার্ম উৎপন্ন করতে শুরু করলো। আর এই যে ডিম্বক যেটা রয়েছে, সমগ্র ডিম্বকটা বীজে পরিণত হয়। আর ডিম্বকটা যার মধ্যে ছিল, অর্থাৎ যে ডিম্বাশয়, সেই ডিম্বাশয়টা ক্রমশ বড় হতে থাকে আকারে, এবং বড় হয়ে যে গঠনটা তৈরি করে সেটাই হলো ফল। এর পরের যে পর্যায় সেটা হলো বীজের অঙ্কুরোদ্গম এবং নতুন চারাগাছ গঠন। এর আগেই আমরা দেখলাম যে বীজের ভেতরে ভ্রূণ অবস্থান করে। ভ্রূণ মানেই হলো তার ভিতরে একটা নতুন চারাগাছ তৈরি হওয়ার যে সম্ভাবনা সেটা রয়েছে। এই কিন্তু সেই সম্ভাবনাটা মানে বেশ কিছুদিন পর্যন্ত মানে কি বলবো, ডরম্যান্ট অবস্থায় থাকে। মানে বেশ কিছুদিন পর্যন্ত ওটা সুপ্ত অবস্থায় থাকে। যতক্ষণ না পর্যন্ত অনুকূল পরিবেশ আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ভ্রূণটা ওই রকমভাবেই থেকে যায় বীজের মধ্যে। যখনই অনুকূল পরিবেশ আসে, অর্থাৎ উপযুক্ত আলো, বাতাস এবং উষ্ণতা পায়, তখন কি হয়, ওই বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় এবং অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন একটি চারাগাছ উৎপন্ন হয়। এইরকমভাবে সপুষ্পক উদ্ভিদের কিন্তু যৌন জনন সম্পন্ন হয়, অর্থাৎ একটা উদ্ভিদ থেকে আবার একটা নতুন উদ্ভিদ তৈরি হয়। এক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে যে গর্ভকেশর চক্র যেটা রয়েছে, সেই গর্ভকেশর চক্রের কোন অংশ পরিবর্তিত হয়ে পরবর্তীকালে কোন গঠনটা তৈরি করে সেটা খুব ভালোভাবে মনে রাখবে। তার কারণ এখান থেকে প্রায়ই শর্ট কোশ্চেন আসে, এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে তোমাদেরকে। এই যে দ্বিনিষেকটা হচ্ছে, এই দ্বিনিষেকটা কিভাবে হয় সেটা তোমাদেরকে আমি একটা ভিডিওর সাহায্যে দেখাচ্ছি, একটু ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। নিষেক হতে গেলে পরাগধানী থেকে যে পরাগ রেণু রয়েছে, সেই পরাগ রেণুকে কিন্তু অবশ্যই আসতে হবে গর্ভমুণ্ডের ওপর, মানে পরাগ মিলন হতে হবে। পরাগ রেণুর ভেতরে দেখো দুটো নিউক্লিয়াস থাকে। লাল রঙের যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস, এবং হলুদ রঙের যে অংশটা দেখানো হলো সেই অংশটাকে বলা হচ্ছে মুখ্য নিউক্লিয়াস। এবার
ওই পরাগ রেণুটা এবার গর্ভমুণ্ডের ওপর গিয়ে পড়বে এক্ষুনি। এই যে গর্ভমুণ্ডের ওপর এসে পড়লো, মানে পরাগ মিলন হলো, এবং সঙ্গে সঙ্গে দেখো যে মুখ্য নিউক্লিয়াস যেটা রয়েছে সেখান থেকে একটা নল তৈরি হলো, যেটাকে পরাগ নালী বলা হচ্ছে। সেই পরাগ নালীটা কি হচ্ছে, এই গর্ভদণ্ডের ভেতর দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে, এবং যখনই অগ্রসর হচ্ছে তখন কি হলো, ওই যে পিছনে যে জেনারেটিভ নিউক্লিয়াস ছিল সেটা দুটো পুংগ্যামেট উৎপন্ন, এই যে দুটো পুংগ্যামেট উৎপন্ন করছে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে, দুটো পুংজনন কোষ বা পুংগ্যামেট উৎপন্ন করলো, এবং সেই দুটো দেখো পুরো ওই ডিম্বক রন্ধ্রের ভেতর দিয়ে ঢুকলো, ঢুকে একটা ডিম্বাণুকে নিষিক্ত করলো, ডিম্বাণুর ভেতর ঢুকে গেল, এবং আরেকটা যে পুংগ্যামেট রয়েছে বা পুংজনন কোষ রয়েছে সেটা দেখো ভেতরে ঢুকে ওই যে নির্ণীত নিউক্লিয়াস রয়েছে সেই নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করলো, তার সঙ্গে মিশে গেল। তার মানে এখানে পরপর দুবার নিষেক হলো। তাই এই ধরনের নিষেককে বলা হচ্ছে দ্বিনিষেক প্রক্রিয়া বা ডাবল ফার্টিলাইজেশন। তোমরা ক্লাস 10-এর ছাত্র, কিন্তু আজ থেকে 5 বছর আগে যখন তোমরা ক্লাস 5-এ ভর্তি হয়েছিলে তখনকার জামা প্যান্ট কি এখন তোমাদের হবে? বা তখনকার যদি কোনো ছবি তোমাদের থেকে থাকে সেই ছবির সঙ্গে আজকের দিনের ছবি তোমরা যদি মিলিয়ে দেখো, একদম কি একই রকম দেখতে পাবে, নাকি অনেক পরিবর্তন হবে? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হবে, অবশ্যই পরিবর্তন হয় আমাদের প্রত্যেকের, এবং এই পরিবর্তনটা শুধু যে আমাদের হচ্ছে তা কিন্তু নয়। আমাদের চারপাশে যে সমস্ত জীব রয়েছে, মানে উদ্ভিদ হোক বা প্রাণী, সেই উদ্ভিদ প্রাণী এগুলোকে আমরা প্রত্যেককে যদি একটু ভালোভাবে দেখি তাহলে দেখব এই প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই কিন্তু পরিবর্তনটা খুবই স্বাভাবিক ঘটনা, এবং এই পরিবর্তনটা হচ্ছে স্থায়ী পরিবর্তন বা অপরিবর্তনীয় পরিবর্তন। মানে কি, মানে এখন যদি তোমরা কেউ বলো বা আমিও যদি বলি যে আমি আবার সেই ক্লাস 5-এর সময়তে, বা তোমরা যদি আবার সেই ক্লাস 5-এর সময়তে ফেরত যেতে চাও, পারবে? কোনোদিন পারবে না। সেই সময়টাকে তো ফেরত পাবেই না, এবং সেই সময়ে তোমরা যেরকম ছিলে, মানে বাইরের দিক থেকে দেখতে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যেরকম ছিল, সেগুলো কখনোই কিন্তু আর ফেরত পাওয়া যাবে না। অর্থাৎ এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা হচ্ছে স্থায়ী পরিবর্তন, অপরিবর্তনীয় পরিবর্তন। আবার যদি আমাদের ক্ষেত্রে তো এই পরিবর্তনগুলো হচ্ছে বললামই, অন্যান্য উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে এই পরিবর্তনগুলো, এবং আমাদের ক্ষেত্রেও এগুলো আমরা দেখতে পাই যে পরিবর্তন আমাদের সবারই হয়, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু পরিবর্তনটা সমান হারে হয় না। অর্থাৎ একজনের ক্ষেত্রে হয়তো একটু বেশি পরিবর্তন হলো, আবার একজনের ক্ষেত্রে একটু কম পরিবর্তন হলো। এই পরিবর্তনগুলো আসলে কতগুলো শর্তের ওপর নির্ভর করে হয়। তার মধ্যে একটা অন্যতম হলো, যেমন আমাদের ক্ষেত্রে যদি বলি, আমরা কে কীরকম খাদ্য গ্রহণ করছি, কে কীরকম পরিবেশে থাকছি, সমস্ত কিছুর ওপরে কিন্তু এই পরিবর্তনগুলো নির্ভর করে। উদ্ভিদের ক্ষেত্রেও উদ্ভিদরা কোন পরিবেশে রয়েছে, কীরকম খাদ্য তারা তৈরি করতে পারছে, কীরকম পুষ্টি তারা পাচ্ছে, সমস্ত কিছুর ওপরে কিন্তু উদ্ভিদের যে পরিবর্তন সেগুলো নিয়ন্ত্রিত হয়। তাহলে এই যে স্থায়ী পরিবর্তনগুলো, অপরিবর্তনীয় পরিবর্তনগুলো, এই পরিবর্তনকেই বলা হচ্ছে এক কথায় বৃদ্ধি বা গ্রোথ। তাহলে যদি আমরা এটাকে একটু সাজিয়ে গুছিয়ে বলি, অর্থাৎ সংজ্ঞা হিসেবে যদি বলি বৃদ্ধি, তাহলে কি বলবো? তাহলে বলবো কতগুলি নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে কোষের আভ্যন্তরীণ উপাদানের সংশ্লেষ ও কোষ বিভাজনের মাধ্যমে কোষ, কলা বা অঙ্গ প্রত্যঙ্গ কিংবা সমগ্র জীবদেহের আকার আকৃতি ও শুষ্ক ওজনের যে স্থায়ী এবং অপরিবর্তনীয় পরিবর্তনগুলি ঘটে তাকেই বলা হচ্ছে বৃদ্ধি বা গ্রোথ। আরেকবার আমি পয়েন্টগুলো শুধু বলে দিচ্ছি কীরকম পরিবর্তন কতগুলো শর্তের উপর নির্ভর করে হচ্ছে, তারপরে কোষীয় উপাদান সংশ্লেষের মাধ্যমে হচ্ছে, কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে, কোথায় কোথায় পরিবর্তনটা হচ্ছে, কোষে হতে পারে অথবা কলাতে হতে পারে, কতগুলো অঙ্গে হতে পারে, বা সমগ্র জীবদেহে হতে পারে, এবং তার ফলে কি হচ্ছে, জীবদেহের আকার, আয়তন এবং শুষ্ক ওজনের বৃদ্ধি হচ্ছে।
আর এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলো কিরকম পরিবর্তন? স্থায়ী এবং অপরিবর্তনীয় পরিবর্তন। এগুলোকেই বলা হচ্ছে কি বৃদ্ধি বা গ্রোথ। এবার বৃদ্ধির কথা বলতে গেলেই আরেকটা কথাও সঙ্গে সঙ্গে চলে আসে। আমরা অনেক ক্ষেত্রে এই কথাটা বলেও থাকি, বৃদ্ধি ও বিকাশ। তো এই বিকাশ বলতে কি বোঝায়? বিকাশ কথাটাকে ইংরেজিতে বলা হয় ডেভেলপমেন্ট। বৃদ্ধি এবং বিকাশ এই দুটো কিন্তু আসলে একটার ওপর আরেকটা নির্ভরশীল, কিন্তু কখনোই দুটো কিন্তু একই শব্দ নয়, দুটো কিন্তু একই ঘটনা বোঝায় না। আবার আমি তোমাদের সেই ক্লাস 5-এর বা ছোটবেলার সময় নিয়ে যাচ্ছি কিছুটা। ধরো তোমরা যখন, বা আমিও যখন একদম ছোট ছিলাম, তখন নিশ্চয়ই আমরা কেউ কথা বলতে পারতাম না। তারপর আস্তে আস্তে আমরা বিভিন্ন শব্দ বলতে শিখি এবং বিভিন্ন প্রথমে শব্দ করতে শিখি, তারপর আস্তে আস্তে বিভিন্ন শব্দ বলা শুরু করি এবং তারপরে অনেক পরে বাক্য তৈরি করতে শুরু করি এবং তারপরে লিখতে পারি। তারপরে আমরা স্কুলে ভর্তি হই এবং আরও বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি এবং পড়তে পারি, লিখতে পারি। তো তোমাদের কি মনে হচ্ছে না যে এই ক্ষেত্রে একদম ছোটবেলা থেকে যত আমরা বড় হচ্ছি তত জটিলতা বেড়ে যাচ্ছে? মানে শুধুমাত্র কি বলবো, আকার আয়তনের যে আমাদের বৃদ্ধি হচ্ছিল তাই কিন্তু নয়, আকার আয়তনের বৃদ্ধির সাথে সাথে আমাদের চিন্তা ভাবনাগুলোও পরিবর্তন হচ্ছে। যেমন ধরো অনেক ছোটবেলায় তুমি এক রকমের খেলাধুলা পছন্দ করতে, আবার এখন তোমরা আবার অন্য রকমের একটু খেলাধুলা পছন্দ করো। তো এই বিভিন্ন দিক থেকে আমাদের চিন্তা ভাবনারও কিন্তু পরিবর্তনগুলো আসে, অর্থাৎ জটিলতা বৃদ্ধি পায়। আবার যদি আমি আমাদের আরও একদম প্রাথমিক অবস্থায় পৌঁছে যাই, অর্থাৎ আমরা যখন মাতৃগর্ভে থাকি, সেই সময় আমাদের বলেছিলাম যে আমাদের প্রত্যেকের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে, যাকে বলা হয় নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট। এই নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট থেকে কি হয়, আস্তে আস্তে কোষের সংখ্যা বৃদ্ধি হয় এবং কোষের সংখ্যা বৃদ্ধি হওয়ার পর মাইটোসিস পদ্ধতিতে কোষের সংখ্যা বৃদ্ধি হয়, তারপর তার বিভেদীকরণ ঘটে এবং বিভেদীকরণের ফলে ভ্রূণ বলে একটা গঠন তৈরি হয় এবং তারপর আস্তে আস্তে মানুষের মতন দেখতে আমরা তৈরি হই এবং তারপর আমরা মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসি। তাহলে সেক্ষেত্রেও দেখো, একবার ভালো করে ভেবে দেখো যে একটা মাত্র কোষ থেকে ক্রমাগত কিন্তু জটিল হতে হতে আস্তে আস্তে আমাদের এই দেহটা তৈরি হচ্ছে। এবং আমাদের প্রত্যেকটা জীবের, মানে মানুষ বা অন্যান্য প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই কিন্তু এই একই রকমের পরিবর্তনগুলো হচ্ছে এবং যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব, মৃত্যুর আগে পর্যন্তই কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো চলতে থাকবে। এই যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে পরিবর্তনগুলো, সেই সমস্ত ধরনের পরিবর্তনগুলোকে একসঙ্গে বলা হচ্ছে কি বিকাশ বা ডেভেলপমেন্ট। এটাকে যদি একটু ভালোভাবে গুছিয়ে বলতে হয়, মানে সংজ্ঞার আকারে বলতে হয়, তখন কিভাবে বলতে হবে না, বলতে হবে জাইগোট থেকে কোষ বিভাজন ও বিভেদীকরণের মাধ্যমে ক্রমাগত জটিলতা বৃদ্ধির সাহায্যে জীবের সৃষ্টি, বৃদ্ধি এবং মৃত্যু পর্যন্ত তার জীবনচক্রে যা যা পরিবর্তন হয় বা যে সকল পরিবর্তন হয়, সেই সকল পরিবর্তনগুলিকে একসঙ্গে বলা হচ্ছে বিকাশ বা ডেভেলপমেন্ট। তাহলে এইখানেই এই সংজ্ঞাটাতে আবার এই পয়েন্টগুলোকে আমি একবার বলে দিচ্ছি তোমাদের জন্য। কি কি কোথা থেকে শুরু হচ্ছে দেখো, বলা হচ্ছে জাইগোট থেকে কোষ বিভাজন এবং বিভেদীকরণের মাধ্যমে। কোষ বিভাজন মানে আমরা জানি কোষের সংখ্যা বৃদ্ধি করা, এবং বিভেদীকরণ মানে এর আগেও বলেছিলাম, বিভেদীকরণ মানে বোঝানো হয় যে একটা নির্দিষ্ট কাজ যখন কোনো একটা কোষের চলে আসে তখনই সেটাকে বলা হয় কোষের বিভেদীকরণ হওয়া। কোষ বিভাজনটা কিন্তু কোষের কোনো কাজ নয়, কোষের একটা বৈশিষ্ট্য। এবার এই বিভেদীকরণ যেই হলো, তখন কি হলো, আস্তে আস্তে বিভিন্ন কলা, তারপর কলা থেকে বিভিন্ন অঙ্গ থেকে বিভিন্ন তন্ত্র তৈরি হলো, তারপর একটা সম্পূর্ণ জীবদেহ তৈরি হলো, অর্থাৎ জীবের জন্ম হলো। তারপর কি হলো, সেই জীবের বৃদ্ধি হলো, জীবের বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হলো, তারপর সেই জীবের মৃত্যুও হয়ে গেল, মৃত্যুর সময় চলে আসলো। এই যে মৃত্যু পর্যন্ত, জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যা যা পরিবর্তনগুলো হলো, সমস্ত পরিবর্তনগুলোকেই বলা হচ্ছে কি
বিকাশ বা ডেভেলপমেন্ট। এবং অবশ্যই এই পরিবর্তনগুলোও কিন্তু প্রত্যেকটাই অপরিবর্তনীয় পরিবর্তন। এবার এই বৃদ্ধি এবং বিকাশের একটু পার্থক্যগুলো যদি দেখি, পার্থক্যগুলো ভালোভাবে মনে রাখবে যে বৃদ্ধি কিন্তু বিকাশ ছাড়াও হতে পারে। অর্থাৎ একটা জীবদেহের বৃদ্ধি হতেই পারে কিন্তু তার বিকাশ নাও হতে পারে। যেমন ধরো, আমি যদি এমন কোনো একজন মানুষের উদাহরণ দিই যার হয়তো দৈহিক বৃদ্ধি হয়েছে, মানে আকার আয়তনের দিক থেকে তার বৃদ্ধি হয়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক, আমি একটা মাত্র উদাহরণ দিয়ে বলছি, কিন্তু জেনারেলাইজ মানে সাধারণভাবে বলছি না, আমি একটা শুধু উদাহরণ দিচ্ছি। যেমন ধরো, তার মনে করো বুদ্ধির বিকাশ হয়নি, এই কথাটা আমরা অনেক সময় বলে থাকি, দৈহিক বৃদ্ধি হয়েছে কিন্তু বুদ্ধির বিকাশ হয়নি। অর্থাৎ একজন মানুষের বয়স অনুযায়ী যেরকম বৃদ্ধি হওয়ার মানে বয়সের বৃদ্ধির সাথে সাথে তার বুদ্ধি যেরকম হওয়া উচিত ছিল সেরকম বুদ্ধি ধরো কোনো মানুষের হয়নি, তাহলে বলতে হবে, তাহলে এখানে দেখা যাচ্ছে বৃদ্ধি হয়েছে কিন্তু বিকাশ হয়নি। অর্থাৎ বৃদ্ধি কিন্তু বিকাশ ছাড়াও সম্ভব, কিন্তু বিকাশের ক্ষেত্রে বলতে হবে বৃদ্ধি ছাড়া বিকাশ কিন্তু সম্ভব নয়। বৃদ্ধি যে একমাত্র বিকাশ, বৃদ্ধির মাধ্যমেই যে একমাত্র বিকাশ হয় তা কিন্তু নয়। বৃদ্ধি একটা অন্যতম উপকরণ বা উপাদান বিকাশ হতে গেলে। অর্থাৎ এক কথায় বলা যেতেই পারে যে বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়। তারপরে 2 নম্বর কি বলা যেতে পারে? 2 নম্বর হলো উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধি যদিও অনির্দিষ্টকালীন হয়, অর্থাৎ মৃত্যু পর্যন্ত উদ্ভিদের বৃদ্ধি হয়, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে বৃদ্ধির একটা নির্দিষ্ট সময় রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্তই আকার আয়তন বৃদ্ধি পেতে পারি, মানে বিশেষত দৈর্ঘ্যে। প্রস্থে অবশ্য কেউ বলতেই পারো, কেউ আমি আগে এত রোগা ছিলাম এখন মোটা হয়ে যাচ্ছি, হ্যাঁ অবশ্যই প্রস্থে বৃদ্ধি হতে পারে, সেটা ফ্যাট জমা হওয়ার ফলে প্রস্থে আমাদের বৃদ্ধি হতেই পারে, কিন্তু দৈর্ঘ্যে বৃদ্ধি কখনোই আর সম্ভব নয় একটা নির্দিষ্ট বয়সের পরে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সেটা সম্ভব। আর বিকাশ কিন্তু একটা নির্দিষ্ট সময়ে থেমে থাকে না। বিকাশ কিন্তু আমৃত্যু, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত আমাদের বিকাশ বা ডেভেলপমেন্ট হয়। বিকাশের হার হয়তো বিভিন্ন সময় কমে যায়, কিন্তু বিকাশ অবশ্যই অনির্দিষ্টকালীন, অর্থাৎ আমৃত্যু চলতে থাকে। 3 নম্বর যেটা বলা যেতে পারে যে বৃদ্ধির ক্ষেত্রে শুধুমাত্র পরিমাণগত পরিবর্তন হয়। পরিমাণগত পরিবর্তন বলতে কি বোঝানো হচ্ছে? একটা ছোট উদাহরণ দিচ্ছি। মনে করো কোনো একজন মানুষের দৈর্ঘ্য বেড়ে যাওয়া, মানে তোমাদেরই ধরো দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, তোমরা ছোটবেলায় তোমাদের হাইট বা উচ্চতা যত ছিল এখন তোমাদের সেই উচ্চতা নেই। যখন ক্লাস 5-এ পড়তে তখন স্কুলে স্পোর্টসের সময় একটা গ্রুপে তোমরা চান্স পেতে, আর এখন একটা গ্রুপে চান্স পাচ্ছ। তাহলে এই যে পরিবর্তনটা হয়েছে এটা পরিমাপ করা যাচ্ছে, তাই এই ধরনের পরিবর্তনগুলোকে বলা হচ্ছে পরিমাণগত পরিবর্তন। তাহলে বৃদ্ধির সাহায্যে শুধুমাত্র পরিমাণগত পরিবর্তন হয়, কিন্তু বিকাশের সাহায্যে কিন্তু পরিমাণগত পরিবর্তনও হয় এবং গুণগত পরিবর্তনও হয়। অর্থাৎ গুণগত পরিবর্তন মানে যদি বলা যেতে পারে উদাহরণ হিসেবে, ধরো ক্লাস 5-এ তুমি যে অঙ্কটা অতটা ভালোভাবে বুঝতে পারতে না বা করতে পারতে না, সেই অঙ্কটা এখনই যদি তোমাদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু এখন খুব সহজেই তুমি সেই অঙ্কটা করতে পারবে বা বুঝতে পারবে। তাহলে অবশ্যই এখানে তোমাদের কিন্তু যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনটাকে সহজে কিন্তু মাপা যাচ্ছে না, এটাকেই বলা হচ্ছে গুণগত পরিবর্তন। পরিমাণগত পরিবর্তনও হচ্ছে, গুণগত পরিবর্তনও হচ্ছে বিকাশের ক্ষেত্রে, কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে শুধুমাত্র পরিমাণগত পরিবর্তন হয়। এই হয়ে গেল বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য। এবার এই যে বৃদ্ধি বা গ্রোথের কথা বললাম, প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই এই বৃদ্ধি বা গ্রোথের কতগুলো পর্যায় দেখতে পাওয়া যায়, কতগুলো পর্যায়ে এই বৃদ্ধি বা গ্রোথ সম্পন্ন হয়। সেই পর্যায়গুলো কি কি সেগুলো আমরা এবার একটু জানবো। 3টি পর্যায়ের ক্ষেত্রে দেখা যায় বৃদ্ধির ক্ষেত্রে বা গ্রোথের ক্ষেত্রে। প্রথম যে পর্যায়টি দেখতে পাওয়া যায় সেই পর্যায়টিকে বলা হয় কোষ বিভাজন দশা বা সেল ডিভিশন ফেজ। এই দশাতে কি হয়? এই দশাতে মাইটোসিস কোষ বিভাজনের সাহায্যে কোষের
সংখ্যা বৃদ্ধি হয়। আমরা জানি আমাদের প্রত্যেকের জীবন শুরু হয় একটিমাত্র কোষ থেকে, যাকে বলা হচ্ছে জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু। সেই নিষিক্ত ডিম্বাণু বা জাইগোটে ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয় এবং কোষ বিভাজিত হওয়ার মাধ্যমে কি হয়, কোষের সংখ্যা বৃদ্ধি হয়। কোষের সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে আস্তে আস্তে কি হয়, যে আকারটা রয়েছে সেই আকারটাও কিন্তু ক্রমাগত আগের তুলনায় বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ বাড়তে থাকে। এর পরের পর্যায়ে যেটা রয়েছে, এর পরের পর্যায়টাকে বলা হচ্ছে কোষীয় বৃদ্ধি দশা বা সেলুলার এনলার্জমেন্ট ফেজ। এই দশায় কি হয়, এই দশায় কোষ বিভাজনের মাধ্যমে যে কোষগুলো তৈরি হয় সেই কোষগুলো ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, আকারে বৃদ্ধি পেতে থাকে। কিভাবে? জল শোষণ করার মাধ্যমে বা প্রোটোপ্লাজমে নতুন নতুন কোনো পদার্থ তৈরি করা বা সংশ্লেষ করার মাধ্যমে বৃদ্ধি পেতে থাকে। এই কোষের ভেতরে নতুন পদার্থ তৈরি করার মাধ্যমে বৃদ্ধি হওয়াকে বলা হচ্ছে অন্তঃকোষীয় বৃদ্ধি। অর্থাৎ কোষের ভেতরে কিছু একটা তৈরি হচ্ছে এবং তার ফলে কোষের আকারটা বেড়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে অন্তঃকোষীয় বৃদ্ধি। সবসময় যে অন্তঃকোষীয় বৃদ্ধি হবে তা কিন্তু নয়, বহিঃকোষীয় বৃদ্ধিও হতে পারে। যেমন ধরো মানুষের ক্ষেত্রে যে অস্থি এবং তোমার তরুণাস্থি রয়েছে, সেই অস্থি এবং তরুণাস্থির যে বৃদ্ধি হয় সেটা কিন্তু কোষীয় বৃদ্ধি হয় না, মানে অন্তঃকোষীয় বৃদ্ধি হয় না, সেটা হচ্ছে বহিঃকোষীয় বৃদ্ধি। অর্থাৎ কোষের বাইরে কতগুলো পদার্থ, যেগুলোকে ধাত্র আর কি বলা হয়, সেই ধাত্র পদার্থের বা বহিঃকোষীয় পদার্থের সংশ্লেষের মাধ্যমে কিন্তু অস্থি এবং তরুণাস্থির বৃদ্ধি ঘটে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বলা যায় যে এই যে কোষীয় বৃদ্ধি দশা, এই কোষীয় বৃদ্ধি দশায় কি হয়, বিভিন্ন উপাদানের সংশ্লেষের মাধ্যমে কোষের বৃদ্ধি ঘটে, অন্তঃকোষীয় অথবা বহিঃকোষীয়ভাবে কোষের বৃদ্ধি ঘটে। 3 নম্বর যে পর্যায়টা রয়েছে সেই পর্যায়টাকে বলা হচ্ছে কোষের বিভেদীকরণ দশা বা সেলুলার ডিফারেন্সিয়েশন ফেজ। এই দশাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দশা, প্রত্যেকটা দশাই গুরুত্বপূর্ণ, কিন্তু এই দশাতে এর আগে পর্যন্ত যেটুকু হয়েছিল, প্রথমে কোষ বিভাজন, তারপরে কোষের মানে আকার বৃদ্ধি, এই প্রত্যেকটা ক্ষেত্রেই একটা মাত্র কোষের কথা বলা হচ্ছিল, মানে এক একটা কোষের কথা বলা হচ্ছিল, তাদের নির্দিষ্ট কোনো কাজ তখনও তৈরি হয়নি। তাদের কাজ বলতে শুধুমাত্র নিজেদের সংখ্যা বৃদ্ধি ঘটানো এবং তা কিভাবে নিজের আকার আয়তন বৃদ্ধি করতে পারবে, সেই সমস্ত জিনিসগুলো ঘটছিল। এই কোষীয় বিভেদীকরণ দশা বা সেলুলার ডিফারেন্সিয়েশন ফেজে কি হবে, কোষগুলোর নির্দিষ্ট কাজ হবে, অর্থাৎ এক এক ধরনের কোষের এক এক রকমের কাজ তখন কাজ আর কি দেখা যাবে। কিছু কোষ একটা নির্দিষ্ট রকমের কাজ করবে, আবার কিছু কোষ আরেকটা নির্দিষ্ট রকমের কাজ করবে। যখনই নির্দিষ্ট কাজের ভিত্তিতে কোষগুলো আলাদা আলাদা হয়ে যাবে, তখন এই অবস্থাটাকে বলা হবে কোষের বিভেদীকরণ দশা বা সেলুলার ডিফারেন্সিয়েশন ফেজ। এই সেলুলার ডিফারেন্সিয়েশন ফেজের মাধ্যমেই কিন্তু আমাদের ওই প্রথমে আরেকবার বলে দিচ্ছি, জাইগোট থেকে আমাদের জীবন শুরু হয় বা নিষিক্ত ভ্রূণাণু থেকে বা নিষিক্ত ডিম্বাণু থেকে বা জাইগোট থেকে আমাদের জীবন শুরু হয়। তারপর সেখানে কোষ বিভাজন হয়, কোষ বিভাজনের মাধ্যমে বিশেষ কতগুলো দশা আসে, যেগুলোকে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা এই ধরনের দশা বলা হয়। এগুলো প্রত্যেকটা হচ্ছে কোষ বিভাজন এবং কোষের বৃদ্ধি দশার মধ্যে পড়ছে। তারপরেই গ্যাস্ট্রুলা দশার পরেই কি হয়, কোষ গুচ্ছগুলোর এক একটা নির্দিষ্ট কাজ হয়ে যায় এবং তখন তারা কাজের ভিত্তিতে আলাদা হয়ে যায়। এই যে কাজের ভিত্তিতে যেই আলাদা হয়ে গেল, তখনই সেই অবস্থাটাকে বলা হচ্ছে কি কোষের বিভেদীকরণ দশা বা সেলুলার ডিফারেন্সিয়েশন ফেজ। এইরকম সেলুলার ডিফারেন্সিয়েশন ফেজের মাধ্যমেই কিন্তু ওই গ্যাস্ট্রুলা দশার পর থেকে আমাদের দেহে বিভিন্ন ধরনের কলা তৈরি হয়, যেমন ধরো স্নায়ু কলা, পেশি কলা, এই ধরনের বিভিন্ন কলা তৈরি হয়। এমনকি উদ্ভিদের ক্ষেত্রেও ভাজক কলা থেকে যে স্থায়ী কলা উৎপন্ন হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের স্থায়ী কলা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই যে বিভিন্ন ধরনের স্থায়ী কলা তৈরি হচ্ছে, এই বিভিন্ন ধরনের স্থায়ী কলা তৈরি হওয়াটাও কিন্তু আসলে কোষীয় বিভেদীকরণ বা সেলুলার ডিফারেন্সিয়েশনেরই উদাহরণ। তাহলে এই হয়ে গেল বৃদ্ধির বিভিন্ন দশা বা ডিফারেন্ট ফেজেস অফ গ্রোথ।
আচ্ছা, এবার আমরা মানুষের বিকাশ সম্পর্কে একটু জানবো। মানুষের যে বিকাশ হয় সেই বিকাশটা কিন্তু আসলে শুরু হয়ে যায় মাতৃগর্ভে থাকাকালীনই। মানে আমাদের যখন জন্ম হয় না, জন্মগ্রহণ যখন করি না, তার আগে থেকেই কিন্তু আমাদের বিকাশ শুরু হয়ে যায়। কিন্তু জন্ম লাভের পর থেকে, অর্থাৎ জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে বিকাশ হয় সেই বিকাশগুলোকে মোটামুটিভাবে 5টা দশায় ভাগ করা হয়েছে। কি কি? 1 নম্বর হলো সদ্যজাত, সদ্যজাত বা নিউবর্ন। 2 নম্বর হলো শৈশব বা চাইল্ডহুড। 3 নম্বর বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্স। 4 নম্বর পরিণত বা ম্যাচিওর। 5 নম্বর অন্তিম পরিণতি দশা বা লেট ম্যাচিওর ফেজ বা বার্ধক্য দশা বা ওল্ড ফেজ। তো এই যে 5টা দশা রয়েছে, এই 5টা দশার বৈশিষ্ট্যগুলো তোমরা বই থেকে ভালোভাবে পড়বে। তোমাদের প্রত্যেকেরই বইতেই দেখবে লিস্ট করে দেওয়া রয়েছে 5টা দশায় কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। আমি মোটামুটি প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কয়েকটা বলছি। প্রথম যে দশা, সেই প্রথম দশাটিকে বলা হচ্ছে সদ্যজাত বা নিউবর্ন। সাধারণত জন্মের পর থেকে 1 মাস বয়স পর্যন্ত যে সময়টা মানুষের ক্ষেত্রে, সেই সময়টাকে বলা হচ্ছে সদ্যজাত দশা বা নিউবর্ন ফেজ। এই সময় কি হয়? এই সময় সাধারণত শিশুদের বৃদ্ধি খুব দ্রুত হয় এবং মানুষের মুখমণ্ডল শিশু কিন্তু খোঁজার চেষ্টা করে। আর তার সাথে সাথে কি হয়? মুভিং অবজেক্ট, সেই মুভিং অবজেক্ট মানে কোনো চলমান কোনো বস্তুকে কিন্তু তারা বোঝার চেষ্টা করে। সঞ্চারণশীল আলোকে অনুসরণ করতে পারে। আর এছাড়া খাদ্যের জন্য কতগুলো রুটিন রিফ্লেক্স, মানে যে রুটিন রিফ্লেক্স মানে সহজাত প্রতিবর্ত ক্রিয়া, এই ধরনের প্রতিবর্ত ক্রিয়া তারা দেখায়। পরের যে পর্যায়টা, সেই পর্যায়টাকে বলা হচ্ছে কি শৈশব বা চাইল্ডহুড। এটা শিশুর 2 মাস সময় থেকে একদম 10 বছর বয়স পর্যন্ত যে সময়কাল, সেটাকেই বলা হচ্ছে শৈশব বা চাইল্ডহুড ফেজ। এই দশাতে কি হয়? এই দশাতে বৃদ্ধির হার মাঝারি থাকে। শিশুর মাথার বৃদ্ধি, মানে মাথাটা দেহের তুলনায় খুব বেশি বড় বলে মনে হয় না। অর্থাৎ এক্ষেত্রে মাথা এবং দেহের যে আয়তনের অনুপাত, সেটা মোটামুটিভাবে ঠিক থাকে। আর দেহের হাত পায়ের কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি অনেক বেশি হয়। এরপরের যে দশা, সেই দশাটিকে বলা হচ্ছে কি বয়ঃসন্ধি দশা বা অ্যাডোলেসেন্স। এই দশাটা আসলে পরিণত দশা এবং শৈশব, এই দুটো দশার মাঝামাঝির সময়। এই দশাতে কি হয়? এই দশাতে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন যৌন হরমোনের প্রভাবে পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রে বিভিন্ন গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয়। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। এই দশাতে বিভিন্ন ধরনের আবেগ কিন্তু মানুষের মধ্যে বৃদ্ধি পায়। এই দশাতে মানুষের ঝুঁকি নেওয়ার প্রবণতা, জীবনের প্রতি ঝুঁকি নেওয়ার প্রবণতাও অনেক বেশি দেখতে পাওয়া যায়। এই যে অ্যাডোলেসেন্স ফেজ বা বয়ঃসন্ধি দশা রয়েছে, এটা মোটামুটি WHOর নির্দেশ অনুযায়ী, WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুযায়ী 10 থেকে 19 বছর পর্যন্ত বয়সী শিশুদের ক্ষেত্রেই এটা ঘটে থাকে, যেটা কিন্তু ব্যক্তি ভেদে, লিঙ্গ ভেদে, স্থান ভেদে এবং পরিবেশ ভেদে পরিবর্তন সাপেক্ষ। আমাদের ভারতের ক্ষেত্রে ICMR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, এর মত অনুযায়ী সাধারণত 10 থেকে 16 বছরের মধ্যে ভারতীয় শিশুদের ক্ষেত্রে এই বয়ঃসন্ধি দশা বা অ্যাডোলেসেন্স পিরিয়ড শুরু হয়ে যায়। এর পরের যে দশাটা, সেই পরের দশাটিকে বলা হচ্ছে কি পরিণত দশা। পরিণত দশা কোন সময়কালটাকে বলা হচ্ছে? সাধারণত 19 থেকে 60 বছর পর্যন্ত ব্যক্তির যে বয়সটাকে, সেই বয়সটাকে বলা হচ্ছে কি পরিণত দশা বা ম্যাচিওর ফেজ। এই দশাতে কি হয়? জনন অঙ্গ বা গোনাডগুলির গঠন পরিপূর্ণ হয়। আর এই দশাতে মানুষের
নিজের এবং পরিবারের প্রতি কিন্তু দায়িত্বশীলতা বৃদ্ধি পায়। শেষ যে দশাটা, সেই দশাটাকে বলা হচ্ছে অন্তিম পরিণতি দশা বা বার্ধক্য দশা। এই দশাতে কি হয়? এই দশাতে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দুর্বলতা বৃদ্ধি পায়। হৃৎপিণ্ডের কার্যকারিতা হ্রাস পায়, ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা হ্রাস পায়, মস্তিষ্কের স্মৃতিশক্তি হ্রাস পেতে শুরু করে, শ্রবণ ক্ষমতা হ্রাস পায়, দৃষ্টিশক্তি হ্রাস পেতে শুরু করে। অস্থির ক্ষেত্রে অস্থি দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস এই ধরনের অস্থি সংক্রান্ত অসুবিধা বা অস্থি সংক্রান্ত অসুখ এই অবস্থায় দেখতে পাওয়া যায়। পেশি দুর্বলতা শুরু হয়ে যায়, স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে, মানসিক অবসাদ দেখতে পাওয়া যায়, চিন্তা শক্তিও আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। এই হয়ে গেল মানুষের 5টি বিকাশের দশা। তাহলে এই মানুষের বিকাশের দশা বলার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের এই যে অধ্যায়টা ছিল, অর্থাৎ জীবনের প্রবাহমানতা, সেই অধ্যায়টা শেষ হয়ে গেল। এর পরের দিন থেকে আমরা পরের অধ্যায়টা শুরু করব, অর্থাৎ বংশগতি। এই অধ্যায়ের একদম শুরুতে ক্রোমোজোমের গঠন, ক্রোমাটিন জালিকা, সমসংস্থ ক্রোমোজোম এবং কোষ বিভাজন সংক্রান্ত যে কথাগুলো বলা হয়েছিল, যে বিষয়গুলো বলা হয়েছিল, সেগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে, পড়বে। তার কারণ এই পরের অধ্যায়টা বলতে গেলে, বুঝতে গেলে কিন্তু ওই অংশগুলোর পুরোপুরি জ্ঞান লাগবে। তাহলে তোমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়ে নাও। তাহলে আজকের জন্য এটুকুই থাক। প্রত্যেকে ভালো থাকবে।